মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন, বিভাগীয় হাসপাতালে যাবেন, নাকি আইসোলেট করবেন, ঘরে রাখবেন? আইসোলেট করার ক্ষেত্রে জটিলতা হচ্ছে যে সবাইকে আমার ভিটামিন এ ডোজটা দিতে হবে। তাহলে ভিটামিন এ ডোজ যদি দিতে হাসপাতালে নিয়ে যায়, তখন আমরা এই বাচ্চাটা থেকে অন্য বাচ্চার হাম ছড়াবে না সেই জন্য কি কি প্রতিকারের ব্যবস্থা নেওয়া হয়েছে হাসপাতালগুলোতে বা কোন সেন্টারে যাবে, এবং এই তথ্যটা যদি না থাকে তাহলে বাবা মা বাচ্চাকে নিয়ে বিভিন্ন কেন্দ্র থেকে কেন্দ্রে যাবে, হাসপাতাল থেকে হাসপাতালে যাবেন, এবং তার মধ্যে অন্যান্য বাচ্চারা এফেক্টেড হবেন, হামটা ছড়াবে। তো এই যে কন্টেইন করার পলিসিটা কি, কোথায় যাবেন বাবা মা বাচ্চাকে নিয়ে, ভিটামিন এটা কি আমরা কমিউনিটি আউটরিচের মাধ্যমে দিতে পারি কিনা, কোনো তথ্যই স্পষ্টভাবে নাই, এবং এর মধ্যে এই কনফিউশনের মধ্যে যতখানি কন্টেইন করা সম্ভব ছিল তার চেয়ে অনেক বেশি ছড়াচ্ছে। অ্যান্ড এগেন দিস স্পিক্স টু হাউ উইক আওয়ার পাবলিক হেলথ ইনফ্রাস্ট্রাকচার ইজ। আমি খুব দ্রুত করণীয়তে চলে যাই। একটা গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে আমাদের যে ইপিআই শিডিউল সেটাকে ডিজিটাইজ করে ফেলা, অর্থাৎ কোথায় কতখানি টিকার হার হচ্ছে, কোথায় কমে যাচ্ছে, সেটা যাতে রিয়েল টাইমে আমরা মনিটর করতে পারি, ট্র্যাক করতে পারি। কোনো একটা জায়গায় যে বরিশালের অমুক উপজেলায় 95 নিচে নেমে গেছে, এটা যাতে সাথে সাথে ধরা পড়ে, এবং সেটার কারণ কি, কি কারণে ওই জায়গায় মানুষ বাচ্চাকে টিকা কম দিচ্ছেন, প্রথম ডোজ নাকি সেকেন্ড ডোজ, কোনটা কম হচ্ছে, কি কারণে কম হচ্ছে, এবং যাতে দ্রুত সেটা সাপ্লিমেন্ট করা যায়। সেটা কি ভ্যাকসিনের সাপ্লাই নাই, টিকার সাপ্লাই নাই, সিরিঞ্জের সাপ্লাই নাই, নাকি মানুষ দিতে চাচ্ছে না, কি কারণে টিকার হার কমছে সেটা মনিটর করার প্রয়োজন। এবং সেই জন্য যখন ইপিআইটা ডিজিটাইজ হয়ে যাবে তখন এই ঘাটতিগুলো খুব দ্রুত শনাক্ত করা যাবে, আউটব্রেক হওয়ার আগেই, হাম হয়ে শিশু মারা যাওয়ার আগেই যাতে আমরা সেই সতর্কবাণীটা পেতে পারি, এবং যেখানে আন্ডার ইমিউনাইজ পকেটস আছে সেখানে যাতে সাপ্লিমেন্টাল ইমিউনাইজেশন অ্যাক্টিভিটি আমরা শুরু করে দিতে পারি র্যাপিডলি, সেই জন্য এটা প্রয়োজন হবে। দ্বিতীয় যে করণীয়টা সেটা হচ্ছে আমাদের সার্ভেলেন্সটা যাতে ডিজিটাইজ করা হয়। এগেন কোন কোন জায়গায় হামে বাচ্চারা আক্রান্ত হচ্ছে, শুধু হাম না, যতগুলো পাবলিক হেলথ নোটিফাইবল ডিজিজ আছে, যে ডিজিজগুলো কন্টেজিয়াস আছে, সেগুলো যাতে খুব দ্রুত রিপোর্ট করা হয় সেন্ট্রালি, যাতে একটা জায়গায় আপনাদের কাছে আসে, এখানে যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় কেউ নাই, বাট যারা আছেন দায়িত্বশীল তারা যাতে খুব দ্রুত জানতে পারেন যে বাংলাদেশের এই প্রান্তে এখন হামের কেসেস আসছে, যাতে এগেন ওই জায়গায় কন্টেইন করা যায়। দিস অলসো স্পিক্স টু অ্যান ওভারঅল প্রবলেম আমাদের ইলেকট্রনিক হেলথ রেকর্ড নেই। যদি ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকতো, অর্থাৎ প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যের রেকর্ড, কোন কোন রোগে আক্রান্ত হচ্ছে, কি কি চিকিৎসা পাচ্ছেন, চিকিৎসার মান কেমন, সেগুলো একটা ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকলে খুব সহজে মনিটর করা যায়, এবং সেখান থেকেও বোঝা যায় যে আমাদের কোন কোন রোগের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে, এবং সেই অনুযায়ী জনস্বাস্থ্যের যে পদক্ষেপগুলো আছে, যেগুলো একেবারে নতুন কিছু না, এটা একেবারেই গণিতের মতো যে আসলে 95%-এর নিচে নেমে গেলে আউটব্রেক আসবে। সো এটা তো it's not nothing that we don't know, it's not magic, it's a math, but কেউ এই গণিতটা মনিটর করছিলেন না, যে জন্য আমরা এখন এই অবস্থায় আছি। সো আমাদের যে ইলেকট্রনিক হেলথ রেকর্ড, এটা একটা ইলেকট্রনিক হেলথ রেকর্ড না, ই হেলথ কার্ডের কথা আমরা শুনেছি। ইলেকট্রনিক হেলথ রেকর্ড যদি করা যায়, যেখানে আসলে সব মানুষের রোগগুলো একটা জায়গায় আপলোডেড হবে, এবং সেখান থেকে অ্যানোনিমাইজ হলেও মনিটরড হবে যে কোন জায়গায় আপটেক হচ্ছে, কোন জায়গায় এই প্রাদুর্ভাবগুলো বেড়ে যাচ্ছে, এবং যেগুলো পাবলিক হেলথ নোটিফাইবল ডিজিজ সেখানে অ্যানোনিমিটিটা সরায় নেওয়া হয়, যাতে বোঝা যায় যে এই মানুষটা থেকে যাতে অন্য কারোর কাছে না ছড়ায়, কন্টেইনমেন্ট মেজার্সগুলো যাতে নেওয়া যায়। তো সেটা হবে সেকেন্ড করণীয়। 3 নাম্বার যেটা করার প্রয়োজন সেটা হচ্ছে আমাদের জনস্বাস্থ্যের কাঠামোটা যতখানি দুর্বল, যতখানি ভঙ্গুর, সেটাকে শক্তিশালী করা ছাড়া আমরা এই আউটব্রেকগুলো ঠেকাতে পারবো না, এবং আউটব্রেক হলেও একটা খুব বিতিকিচ্ছির অবস্থায় পড়তে হয়। কোভিডের সময় যেমন হয়েছে, হামের সময় এখন হচ্ছে, আমরা জানি না আসলে কোথায় কার ট্রিটমেন্ট লাগবে। একদিকে বলা হচ্ছে যে বেড আছে, কিন্তু আপনার সাংবাদিকরা যখন যাচ্ছেন দেখছেন হাসপাতালে রোগীরা ফ্লোরে শুয়ে আছে, একই বেডে 3 জন বাচ্চা ট্রিটেড হচ্ছে, আইসোলেশনের ব্যবস্থা নাই। তো এইগুলো যদি আমাদের সমন্বয় না করা যায়, তাহলে বারবার এই প্রবলেমগুলো আসবে যে ঠিক আসছে, সিরিঞ্জ নাই, একদিকে বলা হচ্ছে বেড আছে, কিন্তু বাবা মা জানে না কোথায় গেলে বেড পাওয়া যাবে, কোথায় গেলে আইসিইউ পাওয়া যাবে, এবং একটা আইসিইউর জন্য যে কতখানি ভোগান্তি হয় একজন বাবা মায়ের, যে কোন হাসপাতালে, কারণ এটার তো কোনো সেন্ট্রাল ডেটাবেস নাই যে আমি জানবো যে এই হাসপাতালটা গেলে আমার বাচ্চা আইসিইউর বেড পাবে, সেটা তো জানার কোনো উপায় নাই। তো এই সমন্বয়হীনতার কারণে আলটিমেট ভুক্তভোগী হয় যেই বাবা মার বাচ্চাটা এখন হামে আক্রান্ত আছে, এবং এই যে শঙ্কা, এই যে কনফিউশন যে আসলে কোথায় গেলে সেবাটা পাবে, কোথায় গেলে বাচ্চা সুস্থ হবে, এই জায়গা থেকে যাতে আমরা খুব দ্রুত উঠতে পারি, সেই জন্য
হাই লেভেল থেকেই আমাদের পলিটিক্যাল উইল প্রয়োজন, পলিসি মেকিং প্রয়োজন, বাস্তবায়ন প্রয়োজন। কারণ এরপর যাতে আর এমন না হয় যে হাম ছড়িয়েছে, ছড়ানোর পরে কন্টেইন হয় নাই, হামে আক্রান্ত হচ্ছে, কমপ্লিকেশনস হচ্ছে, সুচিকিৎসাভাবে বাচ্চা মারা যাচ্ছে। এটা কিন্তু অনেক বড় চেইন। এই চেইনের অনেকগুলো জায়গায় ইন্টারভেনশনের সুযোগ ছিল, অনেকগুলো জায়গায় এই চেইনটা ব্রেক করার সুযোগ ছিল। তারপরে আমাদের টনক নড়ছে এবং তারপরে আমরা কিছু সাপ্লিমেন্টাল ইমিউনাইজেশন অ্যাক্টিভিটি, কিছু কার্যক্রমের কথা বলছি। তার অনেক আগেই যাতে আমরা সতর্ক হতে পারি এবং যেই কন্টেইনমেন্ট পলিসি সারা বিশ্ব জুড়েই আছে। মিজেলস আউটব্রেক যে শুধুমাত্র বাংলাদেশে হয় এমন না, বিশ্বের অনেক দেশে এখনো বর্তমানে মিজেলস আউটব্রেক চলছে, কিন্তু পাবলিক হেলথ ইনফ্রাস্ট্রাকচার যদি স্ট্রং থাকে তখন সেটা খুব দ্রুত কন্টেইন করে ফেলা যায় এবং শিশুদের মৃত্যুর মুখোমুখি হতে হয় না। তো আমরা যাতে খুব সতর্কতার সাথে, শুধুমাত্র মিজেলসের জন্য না, অন্যান্য যে অসুস্থতাগুলো আছে যেগুলো পাবলিক হেলথ ইনফ্রাস্ট্রাকচার দুর্বল থাকে এবং এই যে ব্যবস্থা যেখানে সমন্বয় নাই, কোথায় ঠিক আছে আরেকটা কোয়েশ্চেন আছে। আচ্ছা, আমি একদম শেষ করে ফেলছি। কোথায় আমাদের ঘাটতি আছে সেটা যাতে আমরা খুব দ্রুত ধরে ফেলতে পারি এবং সেই অনুযায়ী যাতে পদক্ষেপ নিতে পারি, এইটা আমাদের মনে হয় সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে এই মিজেলস আউটব্রেক থেকে। আমরা যেহেতু মানে প্যানেলে আসলে আমরা এখানে বসে কথা বলার পরিকল্পনা করছি, যেহেতু ওখানে পাবলিক ডিমান্ড, ওখানে গিয়ে